নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প রতি বিলাপ। আজ থাকলেও দ্বিতীয় পর্ব। বিনয়েন্দ্র সেন বিমল চৌধুরীর দীর্ঘদিনের বন্ধু। বেশ হৃষ্টপুষ্ট গোলগাল চেহারা, মাথার কাঁচা পাকা চুল পরিপাটি করে আঁচড়ানো, দু চোখে বুদ্ধির দীপ্তি, দাড়ি গপ নিখুঁতভাবে কামানো, পরিধানের দামি অ্যাসকালারের ট্রপিক্যাল স্যুট। নমস্কার মিস্টার সেন, বসুন। বিনয়েন্দ্র সেন শিবেন সোমের নির্দেশে ওর মুখোমুখি চেয়ার টেনে নিয়ে বসলেন। শুনছিলাম বিমলবাবুর সঙ্গে আপনার দীর্ঘদিনের পরিচয় মিস্টার সেন? শিবেন সোম প্রশ্ন শুরু করেন। হ্যাঁ, হিন্দু স্কুলে একসঙ্গে আমরা 4 বছর পড়েছি। তারপর বিদ্যাসাগর কলেজেও 4 বছর একসঙ্গে পড়েছি। সেন বললেন। কি করেন আপনি? আমার ছবির ডিস্ট্রিবিউশন অফিস আছে বেন্টিং স্ট্রিটে, স্বাগতা পিকচার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স। কলকাতায় কোথায় আপনি থাকেন? শ্যামবাজার। কাছেই থাকেন তাহলে বলুন। হ্যাঁ। প্রায়ই তাহলে আপনাদের উভয়ের মধ্যে দেখা সাক্ষাৎ হতো নিশ্চয়ই? না, প্রায়ই হতো না, তবে মাসে 1-8 বার হতো। এবারে কিরিটি প্রশ্ন করল। আজকের আগে শেষ আপনার ওর সঙ্গে কবে সাক্ষাৎ হয়েছিল মনে আছে? বোধ করি 3 দশেক আগে। এই পথ দিয়েই এরোড্রোম থেকে ফিরছিলাম। দেখা করে গিয়েছিলাম ফিরতি পথে। প্রায় ঘন্টা দেড়েক এখানে ছিলামও সেদিন। কি ধরনের কথাবার্তা সেদিন আপনাদের মধ্যে হয়েছিল? বিশেষ সেদিন কোনো কথাবার্তা হয়নি। বিমল তার ডায়েরি থেকে আমাকে পড়ে শোনাচ্ছিল অতীতের সব কথা। ডায়েরি রাখতেন নাকি তিনি? রাখতো যে সেদিনই প্রথম জানতে পারি, আগে কখনো শুনিনি। তা হঠাৎ সেদিন ডায়েরি পড়ে শোনালেন কেন? বলছিল হিসেব নিকেশে সময় ঘনিয়ে এসেছে, তাই একটা জমা খরচের খসড়া নাকি সে তৈরি করেছে। মিস্টার সেন। হ্যাঁ বলুন। সেদিন আপনার সেই বন্ধুর ডায়েরি পাঠ থেকে তার জীবনের এমন কোনো বিশেষ গোপন কথা কিছু কি জানতে পেরেছিলেন, যা পূর্বে কখনো আপনি শোনেননি তার মুখ থেকে? তা কিছু জেনেছিলাম। কি, যদি আপত্তি না থাকে আপনার? ক্ষমা করবেন, তার জীবনের একান্ত ব্যক্তিগত কথা সেসব। ইউ মে বি রেস্ট অ্যাসিউরড কীর্তিবাবু, আজকের দুর্ঘটনার সঙ্গে সেসবের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। তাছাড়া আমার পক্ষে সেসব কথা বলা সম্ভবও নয়। বেশ, বলতে আপনার অনিচ্ছা থাকে আপনাকে আমি পিড়াপিড়ি করব না সে সম্পর্কে। কিন্তু একটা কথা, সেদিন আপনার বন্ধুর কথাবার্তায় বা হাবে ভাবে এমন কিছু কি আপনি লক্ষ্য করেছিলেন যাতে মনে হয় তিনি বিচলিত বা চিন্তিত? হ্যাঁ, তাকে যেন একটু বিচলিতই মনে হয়েছিল সেদিন। আর একটা কথা, আপনার বন্ধুর আর্থিক অবস্থা কেমন ছিল জানেন কিছু? ভালোই। ব্যাংকে তার বেশ কিছু নগদ টাকা ফিক্সড ডিপোজিটে এবং কিছু ক্যাশ সার্টিফিকেটে আছে আমি জানি। তার পরিমাণ আন্দাজ কত হবে বলে আপনার ধারণা? তা 1050 হবে। তাছাড়া বলুন, 1025 টাকার জীবন বিমাও তার আছে। আচ্ছা, বলতে পারেন
তার কোনো উইল বা ওই টাকা কড়ি সম্পর্কে কোনো ফিউচার প্ল্যান ছিল কিনা? উইল ছিল কিনা জানি না, তবে ইদানিং কিছুদিন ধরে একটা বাড়ি করবে বলে জায়গা দেখছিল বিমল, আমি জানি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনি যেতে পারেন, শিবেন সোম বললেন। অধ্যাপক চক্রবর্তীকে দয়া করে একবার পাঠিয়ে দেবেন এ ঘরে, মিস্টার সেন। মিস্টার সেন চলে গেলেন। অধ্যাপক সুবীর চক্রবর্তী এসে ঘরে ঢুকলেন। রোগা লম্বা চেহারা, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, খাড়ার মতো উঁচু নাক, চোখে মোটা কালো সেলুলয়েডের ফ্রেমে পুরু লেন্সের চশমা, কালো কুচকুচে গায়ের বর্ণ, পরিধানে খদ্দরের ধুতি পাঞ্জাবি। অধ্যাপক সুবীর চক্রবর্তী ঘরের মধ্যে পা দিয়েই যেন একেবারে যাকে বলে ফেটে পড়লেন। কটা রাত হয়েছে আপনার কিছু খেয়াল আছে দারোগাবাবু? বেশ চড়া সুরে এই কথাগুলো বললেন অধ্যাপক চক্রবর্তী। শিবেন সোম বললেন, হ্যাঁ তা একটু হয়ে গিয়েছে। একটু হয়ে গিয়েছে? ঘড়ির দিকে চেয়ে দেখুন তো, 11:15 রাত এখন। তাছাড়া আমাদের সকলকে এভাবে আটকে রাখার মানেটাই বা কি? আপনার কি ধারণা আমরা কেউ এর সঙ্গে জড়িত আছি? কিন্তু বুঝতেই তো পারছেন মিস্টার চক্রবর্তী, আকস্মিকভাবে দুর্ঘটনাটা ঘটেছে বলেই আপনাদের এভাবে কষ্ট দিতে হলো আমাদের। দুর্ঘটনা? দুর্ঘটনা কিসের? লোকটা হাইপার টেনশনে ভুগছিল, সাডেন স্ট্রোকে হার্ট ফেল করেছে। এর মধ্যে দুর্ঘটনার কি আপনারা দেখলেন? হ্যাঁ মিস্টার চক্রবর্তী, কথা বললে এবারে কিরটি, হার্ট ফেল করেই উনি মারা গিয়েছেন সত্য, কিন্তু স্বাভাবিক হার্ট ফেল নয়। ইটস আ মার্ডার অ্যান্ড ডেলিভারেট মার্ডার। কি কি বললেন? নিষ্ঠুরভাবে কেউ আপনার বন্ধু বিমলবাবুকে হত্যা করেছে। হত্যা? বিস্ময়ে যেন অধ্যাপক চক্রবর্তীর কণ্ঠ রোধ হয়ে আসে। হত্যা? ইউ মিন? হ্যাঁ, খুন। না না, হাউ অ্যাবসার্ড। অ্যাবসার্ড নয়, নিষ্ঠুর সত্যি। সত্যি হত্যা করা হয়েছে বিমলবাবুকে। কিরিটি আবার বলল শান্ত দৃঢ় কণ্ঠে। হঠাৎ যেন একটা নির্মম আঘাতে মনে হলো অধ্যাপক চক্রবর্তী একেবারে বোবা হয়ে গেলেন। কয়েক মুহূর্ত কেমন যেন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন কিরিটির মুখের দিকে। তারপরে চেয়ারটার উপর ধপ করে যেন বসে পড়লেন। সত্যি বিমল নিহত হয়েছে? কিন্তু কে কে করলো এ কাজ? কতকটা যেন আত্মগতভাবেই নিম্ন কণ্ঠে কথাগুলো উচ্চারণ করলেন চক্রবর্তী। মিস্টার চক্রবর্তী, বোবা দৃষ্টিতে চক্রবর্তী কিরিটির দিকে মুখ তুলে তাকালেন। বুঝতে পারছি, ব্যাপারটা সত্যিই আপনার কাছে অবিশ্বাস্য লাগছে। আমাদেরও তাই মনে হয়েছিল প্রথমে, কিন্তু এখন মনে হচ্ছে। কি কি মনে হচ্ছে আপনাদের? আপনাদের সকলের সাহায্য পেলে হয়তো এই অবিশ্বাস্য ব্যাপারটা কি করে ঘটলো আমরা তার একটা কিনারা করতে পারবো। আমাদের সাহায্যে? হ্যাঁ, কিন্তু কি কি সাহায্য আমি আপনাদের করতে পারি? আপনার বন্ধুর আত্মীয় স্বজন বা পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে কেউ এ কাজ করতে পারে বলে আপনার মনে হয়? বলছিলাম, এমন কোনো ঘটনা আপনি কিছু কি জানেন আপনার বন্ধুর, সতীর্থের জীবনের, যার মূলে এই নৃশংস হত্যার বীজ লুকিয়ে থাকতে পারে? না না, বিমলের কেউ শত্রু থাকতে পারে বলে আমার অন্তত জানা নেই। শত্রু যে এ কাজ করতে পারে মনে করছেন কেন? কোনো বিশেষ মিত্রস্থানীয় লোক ও স্বার্থের জন্য তো এ কাজ করতে পারে। স্বার্থ? হ্যাঁ। কি স্বার্থ? তা অবশ্যই বলতে পারছি না, তবে এটা তো ঠিকই, হত্যাকারী বিনা উদ্দেশ্যে ওই গর্হিত কাজটা করেনি। দেয়ার মাস্ট বি সাম কজ। আচ্ছা, একটা কথা কি আপনি জানেন মিস্টার চক্রবর্তী, ইদানিং কিছুদিন ধরে আপনার সতীর্থের মনটা বিক্ষিপ্ত ছিল। হ্যাঁ, সেটা আমি লক্ষ্য করেছিলাম। লক্ষ্য করেছিলেন? হ্যাঁ, করেছি ওই কি। কারণ কিছু জানতে পারেননি? না, মানুষটা বরাবর এমন চাপা প্রকৃতির ছিল, কাউকে কিছু বলতো না। কাউকে নিজের চিন্তার ভাগটা দেওয়াকেও সে দুর্বলতা মনে করত। তাহলে আপনি কিছু জানেন না, তিনিও আপনাকে কিছু বলেননি?
অধ্যাপক সুধীর চক্রবর্তীর পরে ঘরে ডাকা হলো রিটায়ার্ড জজ বিমল চৌধুরীর প্রতিবেশী মহেন্দ্র সান্যালকে। কিন্তু মহেন্দ্র সান্যালও ব্যাপারটার উপরে এতটুকু আলোক সম্পাদ করতে পারলেন না। তিনি বললেন, অধ্যাপকের সঙ্গে প্রতিবেশী হিসাবে যতটুকু ঘনিষ্ঠতা থাকা সম্ভব তার চাইতে কিছুই বেশি ছিল না। তিনি কখনো তার বাড়ির বা নিজের খবর যেমন জিজ্ঞাসা করেননি, তেমনি অধ্যাপকও গায়ে পড়া হয়ে কোনোদিন কিছু বলেননি। অতএব তিনি পুলিশকে কোনোরূপ সাহায্য ওই ব্যাপারে করতে পারছেন না বলে দুঃখিত। অগত্যা মহেন্দ্র সান্যালকে বিদায় দিতেই হলো। মহেন্দ্র সান্যাল ঘর থেকে বের হয়ে গেলেন। নিমন্ত্রিত হিসাবে সেদিন বাইরের লোক যারা ছিল তাদের সকলকেই অতঃপর বিদায় দেওয়ার জন্য শিবেন সোম বললেন। তারপর বললেন, ওদের বাকি দুজন, ওই রাঘব সরকার আর দুষ্মন্ত রায়কেই বা আটকে রেখে আর কি হবে কিরিটি? ওদের ছেড়ে দিই, কি বলো? না না, রাঘব সরকার আর দুষ্মন্ত রায়কে যে আমার অনেক কিছু জিজ্ঞাসা করবার আছে, কিরিটি বলে। জিজ্ঞাসা করছো করো, তবে বিশেষ কিছু ওদের কাছ থেকেও জানা যাবে বলে তো আমার মনে হয় না কিরিটি, শিবেন সোম বললেন। কিরিটি মৃদু কণ্ঠে বলে, কিছু কি বলা যায়? তাছাড়া তোমাকে তখন বললাম না, মিস চৌধুরী চাইছিলেন দুষ্মন্ত রায়কে বিয়ে করতে, আর বিমলবাবু চাইছিলেন রাঘব সরকারের সঙ্গে ভাইজির বিয়ে দিতে। হ্যাঁ, তা বলছিলে বটে, কিন্তু ডাকো ডাকো, আগে তোমার ওই রাঘব সরকারকেই ডাকো। রাঘব সরকার এসে ঘরে ঢুকলেন। শিবেন স্বামী কয়েকটি মামুলি প্রশ্ন করার পর কিরিটি মাঝখানে বাধা দিল। মিস্টার সরকার, এ কথা কি সত্যি যে অদূর ভবিষ্যতে একদিন বিমলবাবুর একমাত্র ভাইঝি শকুন্তলা দেবীর সঙ্গে আপনার বিবাহ দেবেন বলে তিনি আপনাকে কথা দিয়েছিলেন? কথার মাঝখানে কিরিটির কথাটা এমন অতর্কিতে উচ্চারিত হয়েছিল যে রাঘব সরকার যেন হঠাৎ চমকে উঠে কিরিটির মুখের দিকে না তাকিয়ে পারলেন না। কিরিটি আবার প্রশ্ন করল, কথাটা কি সত্যি? হ্যাঁ। কথাটা তাহলে সত্যি? হ্যাঁ, কিন্তু হঠাৎ এ কথাটা আপনি জানলেনই বা কী করে, আর জিজ্ঞাসাই বা করছেন কেন? জানলাম কি করে নাই বা শুনলেন? আর জিজ্ঞাসা করছি কেন যদি প্রশ্ন করেন তো বলবো, ব্যাপারটা কেমন যেন একটু অস্বাভাবিক, তাই জানতে চাইছিলাম। অস্বাভাবিক কেন? দেখুন মিস্টার সরকার, আজকের দিনে অসবর্ণ বিবাহের কথাটা আমি তুলব না, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন শকুন্তলা দেবী মনে মনে বিমলবাবুর ছাত্র দুষ্মন্ত রায়কে ভালোবাসেন। না, জানি না। জানেন না? না। কিন্তু আর যদি বাসেই, তাতে আমার কি? কিন্তু একজন নারী মনে মনে অন্য এক পুরুষকে কামনা করে জেনেও সেই নারীকে আপনি বিবাহ করতে চলেছেন। দেখুন, আপনারা আমার ব্যক্তিগত ব্যাপারে এনক্রোচ করবেন না। অবশ্যই করতাম না যদি আজকের এই দুর্ঘটনাটা না ঘটতো। মানে কি বলতে চান আপনি? বলতে যা চাই সেটা কি খুব অস্পষ্ট মনে হচ্ছে আপনার মিস্টার সরকার? অবশ্যই, কারণ সে কথা আসছেই বা কী করে। আচ্ছা ছেড়ে দিন সে কথা, অন্য একটা কথার জবাব দিন। বলুন, অধ্যাপকের সঙ্গে আপনার কি সূত্রে আলাপ হয়? প্রথমে আলাপ হয়েছিল আমার দোকানের একজন কাস্টমার হিসাবে। তারপর? তারপর আবার কি, সেই আলাপই ক্রমে ঘনিষ্ঠতায় পরিণত হয়। এমন ঘনিষ্ঠতায় পরিণত হলো যে একেবারে বিবাহ সম্পর্ক। একটু বেশি হলো নাকি মিস্টার সরকার? কথাটা কিরিটি বেশ শান্ত ও নির্বিকার কণ্ঠে বললেও মনে হলো যেন ব্যঙ্গের একটু সুর লেগে আছে তার বলার ভঙ্গিতে, তার কণ্ঠের স্বরে। এইসব অবান্তর প্রশ্ন আপনারা কেন করছেন আমি বুঝতে পারছি না। রাঘব সরকার বিশেষ বিরক্তিপূর্ণ কণ্ঠেই যেন কথাটা বলে উঠলেন। আচ্ছা রাঘববাবু, আপনি নিশ্চয়ই জানতেন আপনার ক্লায়েন্ট ও ভাবি শ্বশুরমশাই রক্তচাপার ধিক্যে ভুগছেন? কিরিটি আবার কথা বললে। না। তীক্ষ্ণ প্রতিবাদ। জানতেন না? না। আশ্চর্য, অমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক আপনাদের মধ্যে হতে চলেছিল, অথচ ওই কথাটাই আপনি জানতেন না। বিরক্তি ও ক্রোধপূর্ণ দৃষ্টিতে তাকালেন রাঘব সরকার কিরিটির মুখের দিকে এবং তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মশাই, আপনি কে জানতে পারি কি? উনি পুলিশের লোক মিস্টার সরকার, জবাব দিলেন শিবেন সোম। উনি যে জিজ্ঞাসা করছেন তার জবাব দিন। মিস্টার সরকার, আবার কিরিটি ডাকল। মুখে কোনো জবাব না দিয়ে পূর্ববৎ বিরক্তিপূর্ণ সপ্রশ্ন দৃষ্টিতে পুনরায় তাকালেন রাঘব সরকার কিরিটির মুখের দিকে।
আপনার কি এটাই প্রথম সংসার করবার অভিলাষ নাকি? মানে মানে জিজ্ঞাসা করেছিলাম, ইতিপূর্বে কি আপনি বিবাহাদি করেননি? করেছি। কি বললেন আপনি? বিবাহ? হ্যাঁ, করেছিলাম। সেই স্ত্রী আজ 5 বছর হলো গত হয়েছেন। ছেলে পুলে? না, নেই। তাহলে পুত্রার্থে গৃহতে ভার্যা বলুন। কটমট করে আবার রাঘব সরকার তাকালেন কিরিটির মুখের দিকে এবং রূঢ় কণ্ঠে বললেন, আপনি বিমলবাবুর মৃত্যুর তদন্ত করছেন না আমার ঠিকুজি নক্ষত্র সম্পর্কে খোঁজ দিচ্ছেন? কোনটা করছেন বলতে পারেন? এক টিলে দুই পাখি মারছি। তবে আপনি একটু ভুল করছেন মিস্টার সরকার। বিমলবাবুর মৃত্যু নয়, হত্যার তদন্ত করছি আমরা। কি বলেন? বললাম তো, হত্যা। ও, আপনাদের ধারণা বুঝি বিমলবাবুকে হত্যা করা হয়েছে? ধারণা নয়, সেটাই সত্য। যাক সে কথা। আচ্ছা, আপনি বলছেন অবশ্যই একজন খরিদ্দার হিসাবে বিমলবাবুর সঙ্গে আপনার প্রথম পরিচয় ও পরে ঘনিষ্ঠতা। কিন্তু আমি যেন শুনেছিলাম আপনার সঙ্গে বিমলবাবুর ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল রেসের ময়দানে। কথাটা কি সত্যি? কি বললেন? জিজ্ঞাসা করছি, রেসের ময়দানে কি আপনাদের উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল? হঠাৎ যেন মনে হলো রাঘব সরকারের সমস্ত আক্রোশ ও বিরক্তি তপ করে নিভে গিয়েছে। মুখখানা তার জন্য একেবারে হঠাৎ চুপসে গিয়েছে। কি জবাব দিচ্ছেন না যে? কিসের জবাব চান? যে প্রশ্নটা করলাম। জবাব দেবার কিছু নেই। কেন? কারণ কিছু নেই বলে। আইসি। আচ্ছা মিস্টার সরকার, আপনি যেতে পারেন। রাঘব সরকার মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে গেলেন এবং রাঘব সরকার ঘর থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শিবেন সোম কিরিটির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, ব্যাপারটা ঠিক কি হলো মিস্টার রায়? কিসের ব্যাপার? লোকটা যে রেস খেলে জানলেন কি করে? সামান্য একটা সূত্রের ওপর নির্ভর করে, স্রেফ অনুমানের ওপরেই ঢিল ছুঁড়েছিলাম। সামান্য সূত্র? হ্যাঁ, গতকাল ইসমাইল খানের ছদ্মবেশে ওর বউবাজারের ইকোনমিক জুয়েলার্সের দোকানে গিয়েছিলাম। হঠাৎ? হঠাৎ ঠিক নয়। তবে লোকটা চোরাই জুয়েলস ও সিনথেটিক জুয়েলস অর্থাৎ নকল জহরতের কারবার করে। পূর্বে সেই রকম একটা কথা আমার কানে এসেছিল। তারপর গতকাল ওই লোকটির কথাই শকুন্তলা দেবীর মুখে শুনে বিশেষ যেন সন্দিগ্ধ হয়ে উঠি। সোজা ইকোনমিক জুয়েলার্সে চলে যাই। সেখানে ওর ঘরে বসবার টেবিলে একটি রেস কোর্সের বই দেখতে পাই। তারই ওপরে নির্ভর করে ঢিলটা ছুঁড়েছিলাম অন্ধকারে। কিন্তু যাই হোক, অনুমানটা যে আমার মিথ্যা নয় সে তো আপনি কিছুক্ষণ আগেই দেখলেন। কিন্তু শিবেনবাবু, রাঘব সরকারের মতো একজন লোকের সঙ্গে বিমলবাবুর মতো একজন লোকের এতদূর ঘনিষ্ঠতা, ব্যাপারটা যেন কিছুতেই আমার মন মেনে নিতে পারছিল না। এবং সত্যি কথা বলতে কি, সহজভাবে যে ব্যাপারটা সম্ভব নয়। এবং তাই সেই গোলকধাতা থেকে বেরোবার জন্যই ওইভাবে ঢিলটি আমি ছুঁড়েছিলাম। যাক, এখন আমি নিশ্চিন্ত। অনেক জটিলতাই পরিষ্কার হয়ে গিয়েছে। জটিলতা? হ্যাঁ, কিন্তু রাত 11:30 বেজে গিয়েছে। আপনার তদন্ত পর্ব এবারে সত্যি সত্যি শেষ না করলে যে রাত পুইয়ে যাবে। এবারে রঞ্জন বোসকে ডাকা হলো। বয়স ভদ্রলোকের 24 থেকে 25-এর মধ্যেই বলে মনে হয়। দোহারা চেহারা, গায়ের রংটা একটু চাপা, চোখে মুখে বেশ একটা বুদ্ধির দীপ্তি রয়েছে। দাড়ি গফ নিখুঁতভাবে কামানো, চোখে সোনার ফ্রেমের চশমা, হাতে সোনার রিস্টওয়াচ, পরিধানে দামি গ্রে কালারের গ্যাবার্ডিনের লংস ও সাদা শার্ক স্কিনের হাওয়াই শার্ট। ভদ্রলোক যে শৌখিন প্রথম দৃষ্টিতেই বোঝা যায়। শুনেছেন বোধ হয় রঞ্জনবাবু? কিরিটি প্রশ্ন শুরু করে, আপনার মামার মৃত্যুটা স্বাভাবিক নয়, কেউ তাকে হত্যা করেছে। শুনেছি। আপনাদের তাই ধারণা? কিন্তু আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? না। কেন বলেন তো? কেন আবার কি? মামার মতো নিরীহ একজন ভদ্রলোককে কার আবার হত্যা করবার প্রয়োজন হতে পারে? ও কথা বলবেন না রঞ্জনবাবু। প্রয়োজন যে কার কখন কিসের হয় কেউ কি বলতে পারে? কিন্তু যাক সে কথা। আপনি তাহলে কথাটা শুনেছেন? হ্যাঁ। কিন্তু কার মুখে শুনলেন কথাটা? কার মুখে? হ্যাঁ, তা তা ঠিক মনে নেই, তবে কানা ঘুষো শুনছিলাম ভিতরে। হুম। আচ্ছা রঞ্জনবাবু, মালয় থেকে হঠাৎ আপনি চলে এলেন কেন?
মালয়ের কথাটা যখন শুনেছেন তখন নিশ্চয়ই এও শুনেছেন কেন সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি। হ্যাঁ শুনেছি, তবু আপনার মুখ থেকে শুনতে চাই। কি ঠিক শুনতে চান বলুন। আপনার বাবার ব্যবসাটা হঠাৎ ফেল করলো কি করে? বাবার নিজের গাফিলতির জন্য? কি গাফিলতি? সেসব শুনে কি করবেন? টাকার সঙ্গে সঙ্গে মানুষের জীবনে অনেক রকম সমস্যা এসে দেখা দেয়, সেই সব আর কি। ও আচ্ছা রঞ্জনবাবু, মালয়ে থাকতে আপনার মামা বিমলবাবুর সঙ্গে নিশ্চয়ই আপনাদের নিয়মিত চিঠিপত্র চলতো? চলতো বই কি, যাকে বলে বাবার মামার সঙ্গে রেগুলার চিঠিপত্র চলতো। তাহলে আপনাদের পরস্পরের মধ্যে যোগাযোগ ছিল নিশ্চয়ই। রঞ্জনবাবু, আপনার মামাকে হত্যা করার ব্যাপারটা কি মনে হয়? কাউকে সন্দেহ করেন কি? না মশাই, সন্দেহ করব কি, সোনা অবধি তো যাকে বলে একেবারে তাজ্জব বনে গিয়েছে। ভালো কথা রঞ্জনবাবু। রাঘব সরকারের সঙ্গে আপনার বোন শকুন্তলা দেবীর বিয়ের কথা কিছু শুনেছিলেন? এখানে এসেই তো শুনেছি। আপনার সমর্থন ছিল ব্যাপারটায়? আদপেই না। মামাকে সে কথা বলেওছি, কিন্তু মামা অ্যাডামেন্ট, কারো কথাই শুনবেন না। বলতে পারেন তা আপনার মামাই বা এ ধরনের বিয়েতে কেন জিদ করছিলেন? কে জানে মশাই কেন। তাছাড়া মামা যদি বিয়ে দিতে পারেন আর শকুন্তলা যদি বিয়ে করতে পারে তো আমার কি বলুন। দুষ্মন্ত রায়কে শকুন্তলা দেবী মনে মনে ভালোবাসেন, আপনি জানেন? তা জানতাম। জানতেন? শকুন্তলাই তো আমাকে কথাটা বলেছিল। তাই বুঝি। তা দুষ্মন্ত রায়কে আপনার কেমন লোক বলে মনে হয় রঞ্জনবাবু? এমনি মন্দ লোক নয়, তবে এক নম্বরের কাওয়ার্ড, ভীতু। ভীতু নয় তো কি? ভালোবাসতে পারিস আর জোর করে যাকে ভালোবাসিস তাকে বিয়ে করতে পারিস না। তা সত্যি। আচ্ছা রঞ্জনবাবু, আপনি তো আপনার মামা যে ঘরে থাকতেন তার পাশের ঘরেই থাকেন। হ্যাঁ। ইদানিং রাঘব সরকার রাত্রে এলে আপনার মামার ঘরে দরজা বন্ধ করে তাদের মধ্যে কী সব কথাবার্তা হতো, কখনো শুনেছেন কিছু? না মশাই। তবে তবে একটা ব্যাপার ইদানিং লক্ষ্য করে কেমন যেন আশ্চর্যই লাগছিল। কি? মামা যেন রাঘব সরকারের কাছে কেমন কেঁচোটি হয়ে থাকতেন। হুম। আচ্ছা রাঘব সরকার লোকটিকে আপনার কিরকম মনে হয় রঞ্জনবাবু? একটি বাস্তু ঘুঘু। বাহ, বেশ বলেছেন। সত্যি আশ্চর্য। জন্মাবধি আপনি মালয়ে থেকেও এমন চমৎকার বাংলাদেশের প্রবচনগুলো আয়ত্ত করেছেন। সত্যি আপনার তারিফ না করে পারছি না। হ্যাঁ, কি বলেন? যেন একটু থতমত খেয়েই কথাটা বললেন রঞ্জনবাবু। না কিছু না। আচ্ছা রঞ্জনবাবু, সরমা দেবী তো এ বাড়িতে অনেক দিন আছেন তাই না? সেই রকমই তো শুনেছি। আচ্ছা তার সম্পর্কে আপনার কি ধারণা? ওসব স্ক্যান্ডেলাস অ্যাফেয়ার নিয়ে ঘাটাঘাটি নাই বা করলেন মশাই? স্ক্যান্ডেলাস অ্যাফেয়ার নয়তো কি? ওসব হচ্ছে ডুবে ডুবে জল খেয়ে একাদশী করা। ও ঢাক ঢাক গুড়গুড় করলে কি হবে? ব্যাপারটা তো আর জানতে কারো বাকি নেই। কথাটা খুলেই বলুন না। না মশাই, মরে গেলেও গুরুজন ব্যক্তি তো, পাপ টাপ আর এ মুখে নাইবা উচ্চারণ করলাম। হুম। আচ্ছা থাক থাক। রঞ্জন বোসকে বিদায় দেবার পর কিরিটির ইচ্ছাক্রমেই ডাকা হলো এবার দুষ্মন্ত রায়কে। গত সন্ধ্যায় দুষ্মন্ত রায় চেহারার বর্ণনা প্রসঙ্গে শকুন্তলা বলেছিল রাঘব সরকারের চেহারার সঙ্গে তুলনায় নাকি দুষ্মন্ত রায় আদৌ আকর্ষণীয় নয়। কথাটা যে মিথ্যে নয় প্রথম দৃষ্টিতে তাই মনে হবে সত্যি, কিন্তু কিছুক্ষণ দুষ্মন্ত রায়ের দিকে চেয়ে থাকলে মনে হবে ঠিক উল্টোটাই। দুষ্মন্ত রায়ের চেহারার মধ্যে কোনো একটা সহজ গ্রাহ্য রূপ বা সৌন্দর্যের আকর্ষণ নেই সত্যি, কিন্তু এমন একটা বিশেষ অথচ চাপা আকর্ষণ আছে যা একবার নজরে পড়লে নজর ফিরিয়ে নেওয়া কষ্টসাধ্য। যেহেতু একবার সেই বিশেষত্ব কারো চোখে পড়লে সেটা মনের মধ্যে দাগ কেটে বসবেই, এবং সেই রূপের বর্ণনাও দেওয়া যেমন দুঃসাধ্য, বোঝানো বুঝি তেমন কষ্টকর। লোকটি লম্বা, কিন্তু দেহে ঠিক পরিমিত পেশি ও মেদ থাকার দরুন লম্বা মনে হয় না। দেহের রং কালো, যাকে বলে রীতিমতো কালো, কিন্তু সেই কালো রঙের মধ্যেও যেন অদ্ভুত একটা দ্যুতি আছে। গাল দুটো ভাঙা, নাকটা খাড়া, প্রশস্ত ললাট, রেশমের মতো এক মাথা অযত্ন বিন্যস্ত তৈলহীন লালচে চুল, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, পরিধানে ধুতি ও গেরুয়া রঙের খদ্দরের পাঞ্জাবি। আপনার নাম দুষ্মন্ত রায়? শিবেন স্বামী প্রশ্ন শুরু করলেন। হ্যাঁ, মৃদু কণ্ঠে জবাব এলো।
এবং কণ্ঠস্বরে একটা আত্মপ্রত্যয় বা আত্মদৃঢ়তা যেন স্পষ্ট। সেই হেতুই বোধহয় আবার দুষ্মন্ত রায়ের মুখের দিকে তাকালাম। বসুন, শিবেন সোম বললেন। দুষ্মন্ত রায় একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। কি করেন আপনি? বিমলবাবুর কাছে ডক্টরেটের জন্য প্রস্তুত হচ্ছিলাম। এবারই সকলের সঙ্গেই আপনার বিশেষ ঘনিষ্ঠতা আছে দুষ্মন্তবাবু, তাই না? প্রশ্নটা করল কিরিটি এবারে। এবারই সকলকেই আমি চিনি, জবাব দিলেন দুষ্মন্ত রায়। দুষ্মন্তবাবু, আবার কিরিটি প্রশ্ন করে। বলুন। কথাটা কি সত্যি যে শকুন্তলা দেবীকে আপনি বিশেষ দৃষ্টিতে দেখেন এবং তিনিও আপনাকে দেখেন? ঠিকই শুনেছেন। আমরা পরস্পরকে ভালোবাসি। আপনার অধ্যাপক নিশ্চয়ই ব্যাপারটা জানতেন? কিরিটি আবার প্রশ্ন করে। বলেছিলাম তাকে। কি বলেছিলেন? কুন্তলাকে আমি বিয়ে করতে চাই। আপনার সে কথার কি জবাব দিয়েছিলেন তিনি? সম্মত হয়েছিলেন কি? রাজি হননি। প্রথম দিকে তার নীরব সম্মতি ছিল, কিন্তু পরে কথাটা তুলতে কেন জানি না রাজি হননি। না, তবে রাজি তিনি না হলেও আমাদের কি এসে যাচ্ছে? সেই সাবালিকা, তার ইচ্ছার বিরুদ্ধে তিনি দাঁড়াতে পারেন না আইনত। তাকে একথা বলেছিলেন কি? না, প্রয়োজন বোধ করিনি। আচ্ছা, আপনি কি জানতেন আপনার অধ্যাপকের ইচ্ছা ছিল শকুন্তলা দেবীকে তিনি রাঘব সরকারের সঙ্গে বিয়ে দেবেন? শুনেছিলাম কথাটা। শকুন্তলাই আমাকে বলেছিল, কিন্তু তাতেই বা কি এসে গেল? আচ্ছা, শকুন্তলা দেবী কি আপনার সঙ্গে একমত? না। মানে তার মত? না, তার মত ছিল না। কাকা যতদিন বেঁচে আছেন তার বিরুদ্ধে শকুন্তলার পক্ষে যাওয়া সম্ভব নয়, এই কথাই সে বলেছিল। তাহলে বলুন, আপনার পরিকল্পনাটা ভেঙে গিয়েছিল? না, ভেঙে যাবে কেন? এইটুকুই শুধু বুঝেছিলাম, কিছুদিন অপেক্ষা করতে হবে, মানে বিমলবাবুর মৃত্যু পর্যন্ত। কিন্তু দুষ্মন্তবাবু, আপনার অধ্যাপক হঠাৎ রাঘব সরকারের সঙ্গেই বা শকুন্তলা দেবীর বিয়ে দেবার জন্য স্ত্রীর প্রতিজ্ঞ হয়েছিলেন কেন? কিছু শুনেছিলেন সে সম্পর্কে কখনো কারো কাছে? না। শকুন্তলা দেবীও আপনাকে কিছু বলেননি? না। আচ্ছা, রাঘব সরকারের সঙ্গে আপনার পরিচয় আছে নিশ্চয়ই? না। কিন্তু এ বাড়িতে তো আপনাদের দুজনেরই যাতায়াত ছিল, সেক্ষেত্রে তো পরস্পর আপনাদের দেখা সাক্ষাৎ হওয়াটা। দেখা হবে না কেন? বহুবার হয়েছে। তবে কেন যেন লোকটাকে আমার ভালো লাগে না। লোকটাকে আপনার ভালো লাগতো না? না। কিন্তু একটু আগে তার সঙ্গে সামান্যক্ষণের জন্য হলেও আলাপ করে তো আমাদের ভালোই লাগলো। তবে আমার কেন ভালো লাগে না লোকটাকে, এই তো আপনার প্রশ্ন। দেখুন, কাউকে কারো ভালো লাগালাগির ব্যাপারটা একান্তই ব্যক্তিগত নয় কি? এবং তার জন্য কি সর্বক্ষেত্রেই কোনো কারণ থাকে বা থাকতেই হবে, এমন কোনো কথা আছে? দুষ্মন্ত রায়ের কথা বলার ভঙ্গির মধ্যে এমন একটা বিশেষত্ব ছিল যে পুনরায় তার মুখের দিকে আপনা হতেই যেন দৃষ্টি আমার আকর্ষণ করে। মনে হলো মুখের কোথাও হাসি না থাকলেও তার দুই চোখের দৃষ্টিতে একটা চাপা হাসির বিদ্যুৎ যেন খেলছে। এবং বলাই বাহুল্য, ব্যাপারটা যে কিরিটির প্রখর দৃষ্টিকে এড়িয়ে যায়নি, তার পরবর্তী কথাতেই সেটা আমার কাছে স্পষ্ট হয়ে যায়। কথাটা সত্যিই আপনি মিথ্যা বলেননি দুষ্মন্তবাবু। দেখুন না, ভাগ্যে মনের অগোচরে পাপ নেই, নাচের পাশাপাশি দিনের পর দিন আমাদের কত বন্ধু, সুহৃদ ও পরিচিত জনের পক্ষেই বাস করাটা অসম্ভব হয়ে উঠত, তাই নয় কি? চেয়েছিলাম তখনও আমি এক দৃষ্টে দুষ্মন্ত রায়ের মুখের দিকে। মনে হলো কিরিটির ওই কথায় মুহূর্তের জন্য যেন দুষ্মন্তর দুই চোখের তারায় বিদ্যুৎ ঝিলিক দিয়ে গেল। অথচ সমস্ত মুখখানা মনে হলো ভাবলেশহীন, একান্ত নিস্পৃহ। দুষ্মন্তবাবু, আবার প্রশ্ন করে কিরিটি। আজ নিশ্চয়ই এখানে আপনিও নিমন্ত্রিতদের মধ্যেই একজন ছিলেন? হ্যাঁ। দেরিতে এসেছেন একটু শুনলাম? হ্যাঁ, একটা কাজে আটকে পড়েছিলাম। তাহলে আর আপনাকে কি জিজ্ঞাসা করবো আজকের ব্যাপারে? কথাটা বলেই একটু যেন থেমে আবার প্রশ্ন করে। আচ্ছা দুষ্মন্তবাবু, আজকের এই দুর্ঘটনাটা আপনার ঠিক কি বলে মনে হয়? মানে বলছিলাম, আপনার অধ্যাপকের হত্যার ব্যাপারটা। ব্যাপারটা আদৌ হত্যা বলে মনে হয় না। কেন? আপনারা চেনেন না, কিন্তু আমার অধ্যাপককে দীর্ঘদিন ধরে আমি চিনতাম। তাকে কেউ হত্যা করবে, তা যে কারণেই হোক, আমার চিন্তা, বুদ্ধি, বিবেচনা বা যুক্তির বাইরে। কিন্তু তবু তাকে হত্যা করাই যে হয়েছে আমরা জানি। দৃঢ় কণ্ঠে কিরিটি কথাটা বলে। শুনেছি,
তবু ওই কথাই আমি বলবো। আচ্ছা দুষ্মন্তবাবু, আপনি যেতে পারেন, শিবেন সোম বললেন। ধন্যবাদ। দুষ্মন্ত রায় উঠে ঘর হতে বের হয়ে যেতে উদ্যত হতেই কিরিটি তাকে কতকটা বাধা দিয়েই যেন পিছন থেকে ডেকে ওঠে, এক্সকিউজ মি, জাস্ট এ মিনিট। দুষ্মন্তবাবু ঘুরে দাঁড়ায় দুষ্মন্ত রায় কিরিটির দিকে তাকিয়ে। আপনি নিশ্চয়ই জানেন দুষ্মন্তবাবু, শকুন্তলা দেবীকে মনোনীত স্ত্রী হিসাবে রাঘব সরকার একটা আংটি দিয়েছেন, এবং সেই আংটিটি শকুন্তলা দেবীর আঙুলেই এখনো আছে। না। সে কি, জানেন না আপনি? না। দেখেননি? না। ও আচ্ছা, আপনি যেতে পারেন। দুষ্মন্ত রায় অতঃপর ঘর থেকে বের হয়ে গেল। কিরিটি দুষ্মন্ত রায়ের গমন পথের দিকেই তাকিয়েছিল। দুষ্মন্ত রায়ের দেহটা দরজার ওপাশে অদৃশ্য হয়ে যাবার পর কিরিটি শিবেন সোমের দিকে ফিরে তাকালো। শিবেনবাবু, কিছু বলছিলেন মিস্টার রায়? না, কিছু না। বলছিলাম কেবল রাত অনেক হলো, এবারে সরমা দেবীকে ডেকে যা জিজ্ঞাসা করবার করে আজকের পর্বটা তাহলে চুকিয়ে ফেলুন। খিদেটা তো থিতিয়েই গেল, ঘুমটা না আজকের রাতের মতো থিতিয়ে যায়। মৃদু হেসে এই কথাটা বলতে বলতে কিরিটি এতক্ষণে পকেট থেকে একটা সিগার বের করে সেটাই অগ্নিসংযোগ করল। শিবেন সোম সরমা দেবীকে ডাকবার জন্যই বোধহয় ঘর থেকে বের হয়ে গেলেন। সরমা দেবীকে সঙ্গে নিয়ে মিনিট পাঁচেক পরে শিবেন সোম ঘরে এসে পুনঃপ্রবেশ করলেন। বসুন সরমা দেবী, আপনাকে এই সময় বিরক্ত করতে হচ্ছে বলে আমরা দুঃখিত, কিন্তু উপায় নেই। সরমা নিঃশব্দে খালি চেয়ারটার উপরে উপবেশন করল। তাকালাম আমি মহিলাটির দিকে, এবং তার মুখের দিকে চেয়ে প্রথম দৃষ্টিতেই মনে হয়েছিল সে রাত্রে বিমলবাবুর গৃহে সদমা পরিচয় যাই হোক না কেন, সে যে এবারই দাসী নয়, কথাটার মধ্যে এতটুকু শকুন্তলার অত্যুক্তি ছিল না। মাথার উপরে পরিধেয় সরু কালো পাড় ধুতির গুণ্ঠনটা আধা আধি টানা, সাদা সিঁথি, লম্বা দোহারা গরম দেহের, গাত্রবর্ণ উজ্জ্বল শ্যাম, চোখে মুখে কোনো তীক্ষ্ণতা বা বুদ্ধির দীপ্তি নেই বটে, তবে কোমলতা আছে, আর আছে যেন আত্মসমাহিতের একটি নিবিড়তা। সুডৌল দুটি হাতে একগাছা করে ক্ষয়ে যাওয়া সোনার রুলি, আর গলায় সোনার সরু একটি পিছে হার। হাত দুটি কোলের উপরে রেখে বসেছিলেন সরমা নিঃশব্দে। সরমা দেবী, কিরিটির ডাকে চোখ তুলে তাকালো সরমা, চোখের দৃষ্টিতে যেন একটু বিস্ময়। দেবী বলে সম্বোধন করাতেই সে অমনি করে তাকিয়েছিল কিনা কে জানে। এ বাড়িতে মানে বিমলবাবুর এখানে আপনি অনেকদিন আছেন শুনলাম? দৃষ্টি নত করলো সরমা, কোনো জবাব দিল না। কত বছর হবে আন্দাজ? অনেকদিন আছি আমি এখানে। এতক্ষণে শান্ত কণ্ঠে মৃদু কথাগুলো উচ্চারিত হলো। আপনি এ বাড়িতে যখন অনেকদিন আছেন, এদের এক প্রকার পরম আত্মীয়ার মতোই হয়ে গিয়েছিলেন ধরে নিতে পারি নিশ্চয়ই সরমা দেবী? অনাত্মীয় হলেও এবং এদের সঙ্গে কোনো প্রকার সম্পর্কই আমার না থাকলেও এরা বরাবর আমাকে স্নেহ ও ভালোবাসা দিয়ে এসেছেন। এরা মানে? আপনি নিশ্চয়ই বলছেন অধ্যাপক বিমলবাবুর কথা ও তার ভাইঝি শকুন্তলা দেবীর কথা। হ্যাঁ, অবশ্যই সেটা তো স্বাভাবিক, কিন্তু আমি জিজ্ঞাসা করছিলাম এদের সংসারের একজনের মতো থেকে নিশ্চয়ই আপনি এদের পারিবারিক অনেক কথাই জানবার সুযোগ পেয়েছেন শর্মা দেবী। আপনাকে তো একটু আগেই বললাম এদের পরিবারের মধ্যে থাকলেও আমি তো এদের কোনো আপনজন নই। এতক্ষণে বুঝতে পারি চোখে মুখে সরমার বুদ্ধির দীপ্তি না থাকলেও ভদ্রমহিলা বুদ্ধিমতী, এবং শুধু বুদ্ধিমতী নয়, নিরতিশয় সতর্ক। কিরিটিও বোধহয় উপলব্ধি করতে পেরেছিল ব্যাপারটা, তবু এবারে সোজাসুজি প্রশ্ন করল। শর্মা দেবী, এদের আপনি একজন আত্মীয়া না হলেও নিশ্চয়ই জানেন দুষ্মন্ত বাবুর সঙ্গে শকুন্তলা দেবীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল উভয়ের মেলামেশার ফলে। অনুমান করেছি। আচ্ছা, বিমলবাবু নিশ্চয়ই সে কথা জানতেন? অনুমান হয় জানতেন। অনুমানের চাইতে বেশি কিছুই নয়, আপনি বলতে চান কি? যতটুকু আমি জানি তাই বলেছি, শান্ত কণ্ঠে জবাব এলো। সরমা দেবীর শেষের কথায় মনে হলো কিরিটি মুহূর্তকাল কি যেন ভাবল, তারপর সহসা যেন দুপা এগিয়ে এলো, চেয়ারে উপবিষ্টা সরমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি মুখে স্বীকার না করলেও আমার কিন্তু ধারণা এ বাড়ির, বিশেষ করে
বিমলবাবু ও তার ভাইঝির কোনো কথাই আপনার অজানা নয়। চোখ তুলে তাকালো নিঃশব্দে সরমা কিরিটির মুখের দিকে। হ্যাঁ, কারণ আপনার সম্পর্কে যেটুকু ইতিপূর্বে শকুন্তলা দেবীর কাছ থেকে জেনেছি, তাতে করে আমার অনুমান আপনি অনেক কিছুই জানেন। দেখলাম নিঃশব্দে তখনও সরমা তাকিয়ে রয়েছে কিরিটির মুখের দিকে। হ্যাঁ, কিরিটি আবার বললে, আপনি হয়তো সব কথা বলতে ইচ্ছুক নন। অবশ্যই আপনি স্বেচ্ছায় না বললে আমি পিড়াপিড়ি করব না, কিন্তু আমি ভেবেছিলাম। দেখছি ঠিক পূর্বের মতোই তাকিয়ে আছে সরমা কিরিটির মুখের দিকে নিষ্পলক দৃষ্টিতে, নিঃশব্দে তাকিয়ে আছে। ভেবেছিলাম বিমলবাবুর নৃশংস হত্যার তদন্তের ব্যাপারে অন্তত আপনার অকপট সাহায্যই পাব। ধীরে ধীরে সরমা এতক্ষণে কথা বলল আবার। আমি যা জানি সবই বলেছি। কিরিটি মৃদু হাসল, তারপর পূর্ববৎ শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে। আচ্ছা সরমা দেবী, দুষ্মন্ত বাবুর মতো পাত্রকে বাদ দিয়ে বিমলবাবু হঠাৎ প্রৌঢ় রাঘব সরকারের সঙ্গে শকুন্তলা দেবীর বিবাহ দেবেন স্থির করলেন কেন বলুন তো? কিছু অনুমান করতে পারেন? না, অনুমান করতে পারি না। কিন্তু কার কাছে শুনলেন একথা? শকুন্তলা দেবীর মুখে। কিরিটি বলে, সে বলেছে আপনাকে একথা? হ্যাঁ। তাহলে সে নিশ্চয়ই একথাও বলেছে কেন তিনি ওই কাজ করতে মনস্থ করেছিলেন? না, সে কথা তিনি স্পষ্ট করে কিছুই বলেননি। কেবল বলেছেন বিমলবাবু তাই স্থির করেছিলেন। তা তো ঠিকই, তার ভাইজির বিবাহ তিনি কার সঙ্গে দেবেন বা দেবেন না সেটা সম্পূর্ণ তার ইচ্ছা। কিন্তু আমি জিজ্ঞাসা করছিলাম কেন তার অমন ইচ্ছেটা হলো, সে সম্পর্কে কিছু আপনি জানেন কিনা? ব্যাপারটা অনেকদিন আগে থাকতেই স্থির হয়েছিল শুনেছি। কতদিন আগে? বলতে পারবো না। আচ্ছা, আপনার মত আছে এ বিবাহে? আমার মতামতের কতটুকু মূল্য থাকতে পারে বলুন? কেউ তো নই আমি এদের। তবু তো শুনেছি আপনি শকুন্তলা দেবীকে এক প্রকার কন্যার মতোই পালন করেছেন। হ্যাঁ, তা করেছি। তবে কিন্তু তাই যদি বলেন তো পাত্র হিসাবে রাঘব সরকার নিন্দনীয়ই বা কি? সে কথা আমি বলিনি। আমি বলছিলাম ওরা যখন পরস্পরের প্রতি আকৃষ্ট। ক্ষমা করবেন, আমি এর বেশি কিছু জানি না। ও আচ্ছা সরমা দেবী, এই রঞ্জন বোসকে আপনার কেমন মনে হয়? নামটা শোনার সঙ্গে সঙ্গেই যেন একটু চমক লক্ষ্য করলাম সরমার চোখে মুখে, কিন্তু সেও ক্ষণিকের জন্য। পর মুহূর্তে সে যেমন শান্ত ছিল তেমনি শান্ত হয়ে গেল। আমার কথার জবাবটা এখনো পাইনি শর্মা দেবী। ওর সম্পর্কে বিশেষ কিছুই জানি না, তবু যে কয়দিন ওকে দেখেছেন, ও কারো সঙ্গে বড় একটা কথা বলে না বা মেলামেশা করে না। আপনিও কি সেই দলে? অন্যরকম আমার বেলায় হবার কোনো কারণ নেই। ওকে আপনি পূর্বে কখনো দেখেছেন? না। আচ্ছা সরমা দেবী, আপনি এবারে যেতে পারেন। চেয়ার থেকে উঠে ঘর ছেড়ে বের হয়ে গেল সরমা। সরমা ঘর ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন একটা অদ্ভুত স্তব্ধতা ঘরের মধ্যে থমথম করতে থাকে। কয়েকটা মুহূর্ত কেউ যেন কোনো কথা বলে না। অবশেষে কিরিটি সে স্তব্ধতা ভঙ্গ করে একসময় উঠে দাঁড়িয়ে বললে, এবারে আমি বিদায় নেব শিবেনবাবু। হ্যাঁ চলুন, আমরাও উঠব। কেবল একটা কথা শিবেনবাবু। কি? ওই ঘরটা, অর্থাৎ যে ঘরে বিমলবাবু নিহত হয়েছেন, তালা দিয়ে রাখবার ব্যবস্থা করবেন। কথাটা বলে আর দাঁড়ায় না কিরিটি, আমার দিকে তাকিয়ে বলে, চল সুব্রত। দুজনে ঘর থেকে বের হয়ে গেলাম। সিঁড়ি দিয়ে নেমে একতলায় আসতে দেখা গেল সিঁড়ির ঠিক সামনেই রেলিং ধরে পাথরের মতো দাঁড়িয়ে আছে শকুন্তলা। শকুন্তলাকে সামনে দেখে কিরিটি দাঁড়ালো। কিছু বলবেন মিস চৌধুরী? মিস্টার রায়। শকুন্তলা কিরিটির মুখের দিকে চোখ তুলে তাকালো। হ্যাঁ বলুন। আপনি?
মানে সত্যি আপনার স্থির বিশ্বাস কি কাকা কাকাকে সত্যিই কেউ হত্যা করেছে? মনে হলো কথাটা বলতে গিয়ে শকুন্তলার গলাটা যেন কেঁপে উঠল। হ্যাঁ, সত্যিই তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। কিন্তু তবু শকুন্তলা পথ ছাড়ে না। কিরিটি পুনরায় প্রশ্ন করে, আর কিছু বলবেন? আপনি আপনি কাউকে সন্দেহ করেছেন? কিরিটি মুহূর্তকাল মনে হলো যেন কি ভাবল, তারপর মৃদু কণ্ঠে বললে, আপনার এই প্রশ্নের জবাবে বর্তমানে কেবল এইটুকুই বলতে পারি মিস চৌধুরী, কোনো অজ্ঞাত বা অপরিচিত ব্যক্তির হাতে তিনি নিহত হননি। তবে যেন একটা অস্ফুট আর্তনাদ বের হয়ে এলো শকুন্তলার কণ্ঠ চিরে। যে তাকে হত্যা করেছে সে তার অত্যন্ত পরিচিত কেউ। তাই 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 শেষ মুহূর্তে ব্যাপারটা তার কাছে যেমন আকস্মিক তেমনি অভাবিতই ছিল হয়তো। কি বলতে চান আপনি? হত্যাকারী যখন তাকে হত্যা করবার জন্য সামনে গিয়ে দাঁড়িয়েছিল, তিনি কল্পনা করতে পারেননি পর মুহূর্তেই ব্যাপারটা কি ঘটতে চলেছে। ইট ওয়াজ সো সাডেন। কিন্তু মিস চৌধুরী, কি আপনি বোধহয় একটু সতর্ক থাকলে ব্যাপারটা ঘটতো না। কি বললেন? বলছিলাম ইউ অ্যাপ্রিহেন্ডেড ইট। আপনি পূর্বেই ওই ধরনের একটা কিছু যে ঘটবে বা ঘটতে পারে বলে অনুমান করেছিলেন। না না, বিশ্বাস করুন মিস্টার রায়, আমি হ্যাঁ, আপনি সেটা অনুমান করতে পেরেছিলেন বলেই কাল আমার কাছে ছুটে গিয়েছিলেন। না না, আমি কিন্তু কেন যে কাল সব কথা বললেন না শেষ পর্যন্ত, তা আপনিই জানেন। বললে হয়তো আজকের এই দুর্ঘটনাটা না ঘটতেও পারত। আপনি 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 বিশ্বাস করুন মিস্টার রায়, যা আপনি বলছেন তার বিন্দু বিসর্গ আমি। মিস চৌধুরী, বিয়ের ব্যাপারে চিন্তিত হয়ে যে কাল আপনি আমার কাছে ছুটে যাননি সে বিষয়ে আমি স্থির নিশ্চিন্ত। কিন্তু কেন জানেন? মাত্র একটি কারণে। একটি কারণে? হ্যাঁ, একটি কারণে। আপনার আঙুলের ওই আংটিটাই। আংটি? হ্যাঁ, আংটিটি কাল আমাকে বলে দিয়েছিল আমার কাছে ছুটে যাবার যে কারণ আপনি দেখিয়েছেন তা মিথ্যা। মিস্টার রায়, কিন্তু আর নয়। এদিকে রাত প্রায় শেষ হয়ে এলো। যদি সত্যিই কিছু আপনার বলবার থাকে তো কাল বিকেলের দিকে আমার বাড়িতে আসতে পারেন। আচ্ছা, আসি, নমস্কার। চল সুব্রত। কিরিটি কথাটা শেষ করেই দরজার দিকে এগিয়ে গেল। আমি তাকে অনুসরণ করলাম। পরের দিন দ্বীপ্রহরে কিরিটির বাড়িতে বসে আমি, কিরিটি ও শিবেন সোম তিনজনে মিলে বিমলবাবুর হত্যার ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম। শিবেন সোম এসেছেন প্রায় ঘণ্টাখানেক হবে। দ্বীপ্রহরের কিছু আগে হঠাৎ যেন কিছুটা হন্তদন্ত হয়েই শিবেন সোম এসে হাজির। কিরিটি অত্যন্ত শিথিল ভঙ্গিতে বসে এক প্যাকেট তাস নিয়ে পেশেন্স খেলছিল একা একা, আর আমি একটা রহস্য উপন্যাসের পাতায় ডুবেছিলাম। হন্তদন্ত হয়ে শিবেন সোমকে ঘরে ঢুকতে দেখে দুজনেই আমরা মুখ তুলে তাকালাম, একই সঙ্গে যুগপৎ। কি ব্যাপার, অত হাঁপাচ্ছেন কেন? কিরিটি শুধায়। না, হাঁপাইনি। সোফাটার উপর বসতে বসতে শিবেন সোম কথাটা বললেন। নতুন কোনো সংবাদ আছে বুঝতে পারছি, কিন্তু কি বলেন তো? কিরিটি আবার প্রশ্ন করে। যে তালাটা গতকাল বিমলবাবু শোয়ার ঘরের দরজায় লাগিয়ে এসেছিলাম। শিবেন সোমের কথাটা শেষ হয় না। হাতের তাসগুলো সাফল করতে করতে একান্ত যেন নির্বিকার কণ্ঠেই কিরিটি জবাব দেয়, তালাটা খোলা, এই তো। শুধু খোলাই নয় মিস্টার রায়, তালাটা ভাঙা। ও একই কথা হলো। আমি অবশ্যই সঙ্গে সঙ্গে তালাটার গা থেকে ফিঙ্গারপ্রিন্ট নেবার ব্যবস্থা করে এসেছি। বেশ করেছেন, তবে পণ্ডশ্রমই করেছেন। পণ্ডশ্রম মানে? মানে আর কি, সকলের আঙুলের ছাপই হয়তো তাতে পাবেন, ওই বাড়ির একমাত্র খুনিটির বাদ দিয়ে। কিন্তু শিবেনবাবু, একটা কথা আপনার জানা দরকার বলেই বলছি। খুনি অসাধারণ চালাক। শুধু তাই নয়, প্রতিটি স্টেপ তার সুচিন্তিত। এভরিথিং ওয়েল প্ল্যান্ড, পূর্ব পরিকল্পিত। আপনি
আপনি কি তবে? না শিবেনবাবু, হত্যাকারীর নাগাল এখন আমি পাইনি। যতই আপনারা কিছু তথাকথিত অতিবোদ্ধা কিন্তু আসলে বঞ্চিত ও উন্নাসিকের দল আমাকে অদ্ভুত করিতকর্মা বলে নিছক হিংসার জ্বালায় গাল পারুন না কেন। কিরিটিরায়ও মানুষ, দোষ ত্রুটিও তারও আছে। হয়তো অজ্ঞতা হেতু মধ্যে মধ্যে কথা বলতে গিয়ে দু চারটে ভুল ইংরেজি শব্দেরও প্রয়োগ করতে পারে, কিন্তু তার মস্তিষ্কে সত্যি কিছু না থাকলে যে এতদিন টিকত না, কথাটা সত্যি অত্যুক্তি নয়। যাকে সে কথা, কাল থেকে একটা কথা ভাবছি। কি বলেন তো? আমাদের রঞ্জনবাবুর অতীত সম্পর্কে ইন ডিটেইলস যতটা সম্ভব খবরটা আপনাদের ডিপার্টমেন্টের থ্রু দিয়ে একটু সংগ্রহ করবার চেষ্টা করতে পারেন? কেন পারবো না? আজই বড় সাহেবকে বলে মালয়ে সংবাদ পাঠাবার চেষ্টা করছি সেখানকার পুলিশ ডিপার্টমেন্টে। হ্যাঁ, তাই করুন। আর আর রাঘব সরকার সম্পর্কেও একটু খোঁজখবর করুন। তাও করব, কিন্তু আমি বলছিলাম ওই তালা ভাঙার ব্যাপারটা। কিরিটি মৃদু হেসে বলে, তালা ভাঙার ব্যাপারটা দেখছি আপনি কিছুতেই ভুলতে পারছেন না শিবেনবাবু। না, আমি বলছিলাম হয়তো খুনি কোনো বিশেষ কারণে আবার তালা ভেঙে ওই ঘরে ঢুকেছিল, এ কি? হ্যাঁ, মানে অনুমানটা আপনার মিথ্যা নয় শিবেনবাবু, খুব সম্ভবত তাই। কিন্তু বিমলবাবুর হত্যা রহস্যের কিনারা করতে হলে আপাতত আপনাকে যে অন্যদিকেও আরেকটু দৃষ্টি দিতে হবে। অন্যদিকে? হ্যাঁ, বর্তমান রহস্য কাহিনীর নায়ক নায়িকা। বলছিলাম তরুণ নায়ক ও তরুণী নায়িকা দুষ্মন্ত ও শকুন্তলার উপরে। সে কি? ভুলে যাচ্ছেন কেন? ওদের বয়সটাই যে বিশ্রী, তার উপরে রয়েছে একজনের প্রতি অন্যের আকর্ষণ। জানেন তো, আকর্ষণেরই উল্টো দিক হচ্ছে বিকর্ষণ। মিস্টার রায়, আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারছি না। সে কি মশাই, প্রথম যৌবনে কোনো মেয়ের প্রেমে পড়েননি নাকি? কিরিটির ওই ধরনের আচমকা স্পষ্ট কথায় সহসা শিবেন সোমের মুখখানা লজ্জায় রাঙা হয়ে ওঠে। মুখটা তিনি নিচু করেন। কিরিটি হেসে ওঠে। জংলি ট্রেতে করে চা নিয়ে ঘরে প্রবেশ করলো। চা পান করতে করতেই কিরিটি বললে, ভালো কথা শিবেনবাবু, পোস্টমর্টেম হয়ে গেল? ডক্টর রুদ্রকে বলেছি আজই যাতে পোস্টমর্টেমটা করে ফেলেন। হ্যাঁ, ডক্টর রুদ্রের রিপোর্টটা না পাওয়া পর্যন্ত আমাদের ধারণাটা যে মিথ্যা নয় সেটা প্রমাণ করা যাবে না। কাল পরশুর মধ্যেই আশা করছি পেয়ে যাব। আচ্ছা মিস্টার রায়। শিবেন সোমের ডাকে তার দিকে মুখ তুলে তাকালো কিরিটি। হ্যাঁ, কিছু বলছিলেন? আমার কিন্তু ওই রাঘব সরকার লোকটাকেই বেশি সন্দেহ হচ্ছে। শুধু একা রাঘব সরকার কেন, সন্দেহ তো সে রাত্রে যাঁরা যাঁরা অকুস্থানে ওই সময় উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের উপরই হওয়া উচিত। কিন্তু হ্যাঁ শিবেনবাবু, ওরা কেউই সন্দেহের বাইরে যেতে পারছেন না। বিশেষ করে রাঘব সরকার, দুষ্মন্ত রায়, রঞ্জনবাবু, শকুন্তলা দেবী, সরমা দেবী। কি বলছেন আপনি? সরমা দেবী, শকুন্তলা দেবী? ভুলে যাবেন না শিবেনবাবু, নারীর মন শুধু বিচিত্রই নয়, এমন অন্ধকার বাঁকা গলি খুঁজি ওদের মনের মধ্যে থাকে যার হদিশ এ জীবনেও কোনোদিন আপনি পাবেন না। কিন্তু তাদের কি এমন মোটিভ থাকতে পারে, বিশেষ করে সরমা দেবী ও শকুন্তলা দেবীর বিমলবাবুকে হত্যা করবার? মোটিভের কথাই যদি বলেন তো সে কখন কি রূপে প্রকাশ পায় বা মূলে কি থাকতে পারে, বিশেষ করে নারী মনের, সে কথা চিন্তা করতে গেলে খেই পাবেন না। যাক সে কথা, সরল ও দ্বিধাহীন মন নিয়ে ভাববার চেষ্টা করুন। বলতে বলতে হঠাৎ কিরিটির কণ্ঠস্বরে লঘু রহস্যপ্রিয়তার একটা সুর যেন ধ্বনিত হয়ে ওঠে। সে আমার দিকে আর চোখে তাকিয়ে শিবেন সোমকে সম্বোধন করে বলে, আরে বেশি দূরে যেতে হবে কেন, আপনি ওই সুব্রতকেই জিজ্ঞাসা করে দেখুন না। এত বয়স হলো তবু আজও যে ও কুমার কার্তিকটি রয়ে গেল।
সে ওই নারী মনের কোনো হদিস পেল না বলেই না। সে কি সুব্রতবাবু? শিবেন সোমের প্রশ্নসূচক কথাটা শেষ করলো কিরিটি। বললে, না, বেচারি আজও ও পথে পা মারায়নি, কিন্তু এবারে সত্যি গাত্রোত্থান করতে হবে। তালাটা যখন ভাঙা তখন একটিবার সেখানে আমাদের যাওয়া প্রয়োজন। বলতে বলতে কিরিটি উঠে দাঁড়ালো। একটু অপেক্ষা করুন, আমি আসছি। বিমলবাবুর গৃহে যখন আমরা এসে পৌঁছলাম, আসন্ন সন্ধ্যার ধূসর ছায়ায় চারিদিক তখন ম্লান হয়ে এসেছে। বাড়ির দোতলায় ইতিমধ্যেই আলো জ্বলে উঠেছে, নিচের তলাটা অন্ধকার। বারান্দার কাছাকাছি আসতেই বারান্দার ডান দিক থেকে পুরুষ কণ্ঠে প্রশ্ন ভেসে এলো। কে? জবাব দিলেন শিবেন সোম। আমি শিবেন সোম। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ভদ্রলোক এগিয়ে এসেছিলেন। আবছা আলো ছায়ায় সামনের দিকে তাকিয়ে ভদ্রলোককে চিনতে কষ্ট হল না। মৃত বিমলবাবুর ছোটবেলার বন্ধু বিনায়ক সেন। বিনায়ক সেন বারিকের জন্য আমাদের সকলের মুখের উপরে একবার দৃষ্টিটা বুলিয়ে নিয়ে বললেন, ও আপনারা। বিনায়ক সেনের গলার স্বর শুনে সেই দিকে তাকাতেই আবছা আলোচনার মধ্যেও একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম। বিনায়ক সেনের পাশ থেকে আবছা একটা ছায়ামূর্তি যেন আমাদের সাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে অধিককার অন্ধকারে দ্রুত মিশিয়ে গেল, এবং ব্যাপারটা যে কিরিটিরও নজরে এসেছিল বুঝতে পারলাম তার পরবর্তী প্রশ্নেই। অন্ধকারে আপনার পাশে ওখানে আর কে ছিল মিস্টার সেন? কিরিটির আচমকা প্রশ্নে যেন বিনায়ক সেন হঠাৎ কেমন থতমত খেয়ে যান। বলেন, আমার পাশে কই কই না, কেউ তো নাই। কিন্তু মনে হলো যেন কই না, আমি তো একাই ছিলাম। কিন্তু অন্ধকারে একা একা ওখানে দাঁড়িয়ে কি করছিলেন? না মানে এত বড় একটা মিসহ্যাপ হয়ে গেল, তাই একবার খোঁজ খবর নিতে এসেছিলাম। তারপরে একটু থেমে আবার বললেন বিনায়ক সেন, বুঝতেই তো পারছেন মিস্টার রায়, বিমলের মৃত্যুটা স্বাভাবিক নয়। কেউ তাকে হত্যা করেছে, ব্যাপারটা জানার পর থেকেই সকলেই এরা কেমন যেন আপসেট হয়ে পড়েছে। তা তো হবারই কথা। হ্যাঁ, দেখুন তো, কোথাও কিছু নেই, হঠাৎ কোথা থেকে কি একটা দুম করে বিশ্রী ব্যাপার ঘটে গেল। হ্যাঁ, তা তো বটেই। বলুন তো, আমি তো মশাই সত্যি কথা বলতে কি মাথা মুন্ডু ব্যাপারটার কিছুই এখনো বুঝতে পারছি না। হঠাৎ তাকে ওইভাবে কেউ হত্যাই বা করতে গেল কেন? ব্যাপারটা হঠাৎ নয় বিনায়কবাবু, শান্ত দৃঢ় কণ্ঠে কিরিটি কথাটা বললে। হঠাৎ নয়? না, আদৌ নয়। সবকিছুই পূর্ব প্রস্তুতি এবং পূর্ব প্ল্যান বা পরিকল্পনা মতো ঘটেছে। মানে মানে কালই ঠিক না হলেও আজ কাল পরশু খুব শীঘ্রই যে কোনো একদিন তিনি নিহত হতেনি। না না, এ আপনি কি বলছেন মিস্টার রায়? কথাটা আমি এক বিন্দুও মিথ্যা বলছি না বা অত্যুক্তি করছি না মিস্টার সেন। সত্যিই মৃত্যু তার পাশে এসে একেবারে দাঁড়িয়েছিল। মৃত্যুর কালো ছায়া তাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল। যাক সে কথা, চলুন ওপরে যাওয়া যাক। না না, এখন আর ওপরে যাব না, আমার একটু কাজ আছে, আমি যাই। দেখা করবেন না ওদের সঙ্গে? না থাক, অন্য সময় আসবো। আচ্ছা চলি মিস্টার রায়, নমস্কার। কথাটা বলে আর মুহূর্ত মাত্র দাঁড়ালেন না বিনায়ক সেন। বারান্দা থেকে নেমে দ্রুত সন্ধ্যার ঘনায়মান অন্ধকারে গেটের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ যেন মনে হলো সকলে স্তব্ধ হয়ে গিয়েছে, কারো মুখে কোনো কথা নেই। স্তব্ধতা ভঙ্গ করল কিরিটি। শিবেনবাবু, মৃতদেহ প্রথম ডিসকভার্ড হয় কাল রাত্রে ঠিক কটার সময় জানেন? রাত 8:45, মানে 8:45 নাগাদ না? এবং 7:15 নাগাদ রঞ্জনবাবু এসে জানান ফোনে কেউ তাকে ডাকছে। হ্যাঁ, কাল দেখেছিলাম, মনে আছে, মৃতদেহ পরীক্ষার সময়। তখনও রাইগার মর্টিস সেট ইন করেনি। তাহলে মনে হচ্ছে সম্ভবত 7:15 থেকে 8:45 মধ্যে, অর্থাৎ মাঝখানের ওই 1.5 ঘন্টা সময়ের মধ্যেই কোনো এক সময় হত্যা করা হয়েছে। 1.5 ঘন্টা সময়, নটা যোগ। শেষের দিকে কথাগুলো কিরিটি যেন কতটা আত্মগতভাবেই অত্যন্ত মৃদু কণ্ঠে বললে। ফলে শেষের কথাগুলো বোধ করি শিবেনবাবুর কর্ণগোচর হয়নি। তাই তিনি বলেন, কি বললেন মিস্টার রায়? মৃদু কণ্ঠে কিরিটি আবার বলে, রাদার কুইয়ার।
বেশ একটু আশ্চর্যই। আশ্চর্য? কি আশ্চর্য মিস্টার রায়? কিছু না, চলুন ওপরে যাওয়া যাক। কিন্তু নিচের তলাটা একেবারে খালি, একজন চাকর বাকরকেও তো দেখছি না। ব্যাপার কি? এ বাড়িতে চাকর বাকর কেউ নেই নাকি? কিরিটির কথাটা শেষ হলো না। দপ করে ওই সময় সিঁড়ির আলোটা জ্বলে উঠল। দেখা গেল একজন প্রৌঢ় এবং বেশভূষায় ও চেহারায় ভৃত্য শ্রেণীরই কোনো লোক হবে সিঁড়ি দিয়ে নেমে আসছে। লোকটার পরনে একটা আধময়লা ধুতি, গায়ে ফতুয়া, কাঁচায় পাকায় মেশানো মাথার চুল ছোট ছোট করে ছাটা, ভারী পুরুষ্টু একজোড়া কাঁচা পাকা গোঁফ ওষ্ঠের ওপরে। লোকটা সিঁড়ি দিয়ে নামতে নামতে আমাদের সিঁড়ির নিচে দেখে সিঁড়ির মাঝামাঝি দাঁড়িয়ে যায়। কে কে আপনারা? প্রশ্ন করলেন শিবেন সোম। তুমি কে? কি নাম তোমার? এতক্ষণে বোধহয় শিবেন সোমের পরিহিত পুলিশের ইউনিফর্মের উপরে ভালো করে নজর পড়ে লোকটার। সঙ্গে সঙ্গে সে আরো দুধাপ নেমে এসে সম্ভ্রমের সুরে বলে, আগে আমার নাম রামচরণ বটে, এ বাড়িতে কাজ করি, চাকর। রামচরণ? আগে। আরো দুধাপ নেমে এসেছে রামচরণ ততক্ষণে। রঞ্জনবাবু, শকুন্তলা দেবী ওরা বাড়িতে আছেন? যে যার নিজের ঘরেই আছেন। শকুন্তলা দেবীকে খবর দাও, থানা থেকে শিবেনবাবু এসেছেন। আগে আপনি বাইরের ঘরে বস করেন, আমি তেনাদের খবর দিচ্ছি এক্ষুনি। চলেন। রামচরণের নিচের বসবার ঘর খুলে আলো জেলে আমাদের বসতে দিল। ছিমছাম করে সাজানো ঘরটি, যদিচ আসবাবপত্র সামান্যই। খবর দেওয়ার জন্যই বোধহয় রামচরণ ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, বাধা দিল কিরিটি। রামচরণ? আজ্ঞে। কাল কই তোমাকে এ বাড়িতে তো দেখিনি। কোথায় ছিলে কাল? বাড়িতে ছিলে না নাকি? আগে ছিলাম। ছিলে? আগের নিচেই ছিলাম। এখনো বিশ্বাস করতে পারছি না বাবু, এমনটা কেমন করে হলো। কালই আমি দেশে চলে যাচ্ছি বাবু। কথাটা বলতে বলতে দেখলাম দু চোখের কলবে রামচরণের টপ টপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কালই চলে যাচ্ছ? হ্যাঁ বাবু, আর একদণ্ড এখানে টিকতে পারছি না। কতদিন আছো এখানে? দিদিমণি এ বাড়িতে আসার বছর দুই পরে। ছোট্টটি এসে দেখেছি দিদিমণিকে। সে কি আজকের কথা বাবু, জীবনটাই তো এ বাড়িতে আমার কেটে গেল। সব শেষ হয়ে গেল যখন, তখন আর কেন। বলতে বলতে কাপড়ের খুঁটে প্রবাহমান অশ্রুধারা মুছতে লাগলো রামচরণ। রামচরণ? কিরিটির ডাকে জলে ভেজা চোখ তুলে তাকালো রামচরণ ওর মুখের দিকে। কাল যখন বাবুরা সব এসেছিলেন তখন তুমি কোথায় ছিলে? উপরেই তো খাটাখাটানি করছিলাম বাবু, উপরেই ছিলাম। তুমি বোধহয় শুনেছ তোমার বাবুকে কেউ খুন করেছে। শুনেছি বই কি, তাই তো কাল থেকে ভাবছি কে এমন কাজটা করলে। আচ্ছা রামচরণ, কাল যখন রঞ্জনবাবু এসে তোমার কর্তাবাবুকে ফোনের খবর দেন তখন তুমি কোথায় ছিলে? ছাদেই ছিলাম, টেবিল পরিষ্কার করছিলাম। তারপর যখন সকলে জানলো তোমার কর্তাবাবু মারা গিয়েছেন তখন তুমি কোথায় ছিলে? দোতলার ঘরের সামনে বারান্দায় মা বলেছিলেন খাবারগুলো গুছিয়ে রাখতে, তাই গুছোচ্ছিলাম। মা? মাকে? আগে সরমামাকে দেখেননি? ও, তাকে বুঝি তুমি মা বলে ডাকো? আগে। তিনি তোমাকে খুব স্নেহ করেন তাই না? মার মতো দয়া আর স্নেহ এ পৃথিবীতে আমি তো আর দেখিনি বাবু। অমন মানুষ হয় না। বিধাতা যে আমার অমন মায়ের কপালে এত বড় দুঃখ কেন লিখে দিলেন, তাই তো মাঝে মাঝে ভাবি। দুঃখ? দুঃখ নয়, শুনেছি 11 বছর বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু একটি বছর ঘুরতে না ঘুরতেই সব শেষ হয়ে গেল। তো ভাগ্যই ভালো, আমার কর্তাবাবুর এখানে ঠাঁই পেয়েছিলেন। কিন্তু দেখুন না কপাল, সেটুকুও বিধাতা সইল না। এবারে যে কোথায় গিয়ে দাঁড়াবেন কে জানে। কেন এখানে? এখানে? হুম,
এখন রঞ্জন বাবু হলেন এবারই কর্তা, তিনি তাড়িয়ে দিলেন বলে। তাড়িয়ে দেবেন? না তাড়িয়ে দিলেও যা কথার ঝাঁজ রঞ্জন বাবুর। তাছাড়া এখানে পা দেওয়া অবধি প্রথম দিন থেকেই যে কি বিষ নজরও দেখছেন রঞ্জনবাবু মাকে আমার। তাই তো মাকে বলছিলাম, চলো মা, আমার দেশে আমার কুড়েতেই না হয় চলো, ছেলের দুমুঠো জুটলে তোমারও জুটবে, না হয় উপোস করেই থাকবে। আমি তো জানি এই অপমান সারাক্ষণ তোমার সইবে না। চেয়েছিলাম রামচরণের মুখের দিকে, শুনছিলাম ওর কথাগুলো। কথাগুলো তো কোনো গেঁয়ো চাষারে কথা নয়, কেবলমাত্র তো সরল দরদি নয়, আরো কিছু যে আছে প্রতিটি কথার মধ্যে। আচ্ছা রামচরণ, বলেন আজ্ঞে। বাবুকে, তোমার কর্তা বাবুকে তার ঘরে ঢুকতে তুমি কাল দেখেছিলে? না, তবে তবে ফোন ধরবার জন্য কর্তাবাবু কখন ঘরে ঢুকেছিলেন তা জানি না। তবে তার কিছুক্ষণ পর বারান্দায় ঘরের সামনে দাঁড়িয়ে আমি কাজ করছি, শুনছিলাম বাবু যেন কার সঙ্গে ঘরের মধ্যে কথা বলছেন। পরে ভেবেছি ফোনেই হয়তো কর্তাবাবু কথা বলছেন। ঘরের মধ্যে ফোন করছেন মানে? তোমার কর্তাবাবুর ঘরে তো কোনো ফোনই নেই, ফোন তো বারান্দায়। কিরিটি যেন বিস্ময়ের সঙ্গেই প্রশ্ন করে। হ্যাঁ বাবু, বারান্দাতেই ফোন থাকে, তবে কর্তাবাবুর ঘরে প্লাগ পয়েন্ট আছে। কাল যখন ফোন আসে তখন কোথায় ফোনটা ছিল? কর্তাবাবুর ঘরেই কাল দুপুর থেকে ফোনটা ছিল। বলো কি? তবে কি বাবু? কাল রাত্রে আমরা যখন ঘরে গিয়ে ঢুকলাম তখন তো ফোনটা কই তোমার কর্তাবাবুর ঘরে ছিল না। ছিল না? না। তবে ফোনটা আবার কে বাইরে নিয়ে এলো? নিশ্চয়ই কেউ এনেছে। তুমি কিছু জানো রামচরণ, কে এনেছিল ফোনটা আবার বারান্দায়? আগে জানি না তো। হুম, আচ্ছা ঠিক আছে, তুমি এবারে দিদিমণিকে তোমার একটা খবর দাও রামচরণ, বলো গে যে আমরা এসেছি। কিরিটি এতক্ষণ সোফায় বসেছিল এবং কথা বলতে বলতে অন্যমনস্কতার মধ্যে কখন একসময় যেন তার সিগারটা নিভে গিয়েছিল। সিগারটায় পুনঃ অগ্নিসংযোগ করে সিগারটা মুখে দিয়ে কিরিটি ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। মিনিট দশেকের মধ্যেই শকুন্তলা এসে ঘরে প্রবেশ করল। মিস্টার রায়, আপনি কতক্ষণ? এই কিছুক্ষণ। আচ্ছা শকুন্তলা দেবী, কাল রাত্রে আপনি যখন আমাকে ফোন করেন তখন ফোনটা কোথায় ছিল নিশ্চয়ই আপনার মনে আছে? ঘরে না বারান্দায়? মনে আছে বই কি, বারান্দাতেই স্ট্যান্ডের ওপর ফোনটা ছিল। কেন একথা জিজ্ঞাসা করছেন? আচ্ছা, আপনার কাকাকে যখন ফোনে ডাকছে বলে রঞ্জনবাবু সংবাদ দেন তখন ফোনটা কোথায় ছিল জানেন কিছু? না। তবে তবে আমার যতদূর মনে পড়ছে কাল দুপুর থেকে ফোনটা বোধহয় কাকার ঘরেই ছিল। বলতে পারেন ফোনটা কে তাহলে বাইরের বারান্দায় নিয়ে এলো? কিরিটি প্রশ্ন করে। না তো। কেউ নিশ্চয়ই নিয়ে এসেছে, কিন্তু কে? বিড়বিড় করে কথাটা যেন আপন মনে কিরিটি বলে। কে নিয়ে এলো? কি কিছু বললেন? না কিছু না। আচ্ছা শকুন্তলা দেবী, কাল রাত 7:15 থেকে 8:45 পর্যন্ত আপনি ঠিক কোথায় ছিলেন, কি করছিলেন, মনে করে আমাকে বলতে পারেন? যতদূর মনে পড়ছে আমি ওই সময়টা দোতলাতেই আমার ঘরে বোধহয় ছিলাম। আর রঞ্জনবাবু? সে তো ছাদেই ছিল বেশিরভাগ সময়। তবে বলুন। একবার যেন মনে পড়ছে কাকাকে ফোনের সংবাদটা দেবার পর কাকার পিছনে পিছনে গিয়েছিল। হ্যাঁ মনে পড়েছে, একবার তাকে যেন আমি তার ঘর থেকে বের হয়ে আসতে দেখেছি। রাত তখন কটা বাজে মনে করতে পারেন কি? না, তবে কত আর হবে, বোধ করি 8:30 কি 8:40। হ্যাঁ তাই হবে, তার কারণ একটু আগেই দুষ্মন্ত এসেছে। তাকে আমি বলছিলাম, এতক্ষণে তোমার সময় হলো, কটা বাজে দেখেছো? মনে আছে তো, ডিনার নয়, টির নিমন্ত্রণ ছিল। তারপর কিরিটি শুধায়, কোথায় দেখা হয়েছিল আপনাদের? দোতলার বারান্দায়। এবং দুষ্মন্ত তাতে জবাব দিয়েছিল, এই তো সবে 8:10। 8:10 নিশ্চয়ই সন্ধ্যা নয়। একটা জরুরি ব্যাপারে আটকে গেলাম। তা কোথায় তিনি? তাকে একটা প্রণাম করে নি, দীর্ঘায়ু কামনা করে। শকুন্তলা বলতে লাগলো,
তারপর রঞ্জনকে যখন তার ঘর থেকে বের হয়ে আসতে দেখি, রাত তখন ওই 8:30টার মতন হবে মনে হয়। এবং 9:15 নাগাদ বিমলবাবুর মৃত্যুর ব্যাপারটা আবিষ্কৃত হয়। হঠাৎ যেন কিরিটির শেষের কথায় শকুন্তলা চমকে ওঠে এবং চাপা উত্তেজিত কণ্ঠে বলে, হোয়াট আর ইউ ড্রাইভিং অ্যাট মিস্টার রায়? কি কি আপনি বলতে চান? কিরিটি যেন শকুন্তলার কথাগুলো শুনতেই পায়নি, এমনভাবে বলে, তাহলে হিসেব পাওয়া যাচ্ছে না, মাত্র 15টা মিনিটের, জাস্ট 15 মিনিটস। কিরিটিবাবু, শকুন্তলা উদ্বেগাকুল কণ্ঠে পুনরায় ডাকে। আচ্ছা শকুন্তলা দেবী, ওই সময়টা সরমা দেবীকে আশেপাশে কোথাও দেখেছিলেন? সরমা? কই না, মনে পড়ছে না তো। ট্রাই টু রিমেম্বার, খুব ভালো করে চিন্তা করে বলুন। না, মনে পড়ছে না। আর ইউ শিওর? হ্যাঁ, মানে মিস চৌধুরী, আবার ভাবুন, ভাবলেই বলতে পারবেন, সব মনে পড়বে, কারণ সে সময়টা আপনি অকুস্থানের, প্লেস অফ অকারেন্সের আশেপাশেই ছিলেন। না, আমার মনে পড়ছে না। কিন্তু মিস চৌধুরী, আমি যদি বলি। স্থির দৃষ্টিতে তাকালো কিরিটি শকুন্তলার চোখের দিকে। আপনি, হ্যাঁ, আপনি দেখেছেন সে সময় আরো একজনকে সেখানে। কে? কাকে? সরমা দেবীকে। না না, আমি দেখিনি, আপনি বিশ্বাস করুন মিস্টার রায়, আর দেখেই যদি থাকি তো বলবো না কেন। যাক শকুন্তলা দেবী, আপনি কি জানেন? অকস্মাৎ কিরিটি তার প্রসঙ্গের মোড় ঘুরিয়ে দিল। কাল রাত্রে এখান থেকে যাবার আগে শিবেনবাবু আপনার কাকার ঘরে যে তালাটা দিয়ে গিয়েছিলেন, সে তালাটা কেউ ভেঙে ফেলেছে। সে কি? কে বললে? শিবেনবাবু আজ বেলা 12টা নাগাদ এখানে একবার এসেছিলেন, আপনি তা জানেন। তখনই তিনি তালাটা ভাঙা দেখে গিয়েছেন। শিবেনবাবু? সত্যি? শিবেন সাহেবের মুখের দিকে তাকিয়ে শকুন্তলা উৎকণ্ঠার সঙ্গে প্রশ্নটা করল। হ্যাঁ মিস্টার চৌধুরী, তালাটা এখনো ভাঙাই আছে। আশ্চর্য, কি আবার তালাটা ভাঙল? মিস চৌধুরী, রঞ্জনবাবু তো বাড়িতেই আছেন, তাকে একটু ডেকে দেবেন? হ্যাঁ, দিচ্ছি। কথাটা বলে শকুন্তলা ঘর থেকে বের হয়ে গেল, এবং শকুন্তলা ঘর থেকে বের হয়ে যেতেই কিরিটি শিবেন সোমের দিকে তাকিয়ে বললে, একটা কাজ আপনাকে করতে হবে শিবেনবাবু। কি বলুন? 7 জনের ফটো আমাকে জোগাড় করে দিতে হবে। 7 জনের ফটো? হ্যাঁ। কার কার? 7 জনের, 2টি নারীর ও 5টি পুরুষের। ফটোতে শুধু সমস্ত মুখখানা, বুক পর্যন্ত। কিন্তু কার কার? রাঘব সরকার, দুষ্মন্ত রায়, রঞ্জন বোস, অধ্যাপক বিমল চৌধুরী, বিনায়ক সেন, সরমা ও শকুন্তলার। বেশ তো, কালই তোলবার ব্যবস্থা করছি, পরশুই পাবেন। হ্যাঁ, তাহলেই হবে। আরেকটা কথা। কিন্তু কিরিটির কথা শেষ হলো না, রঞ্জন এসে ঘরে ঢুকলো। আসুন আসুন মিস্টার বোস, কিরিটি রঞ্জনকে আহ্বান জানায়। রঞ্জন কিন্তু কিরিটির কথার কোনো জবাব না দিয়ে সোজা একেবারে শিবেন সোমের দিকে তাকিয়ে বললে, এই যে শিবেনবাবু, আমি আপনাকে ফোন করব ভাবছিলাম, তা আপনি এসে পড়েছেন, ভালোই হয়েছে। কাল সকালের দিকে ডেড বডি আমরা পাবো তো? নিশ্চয়ই, ইচ্ছা করলে আজ রাত্রেই নিতে পারেন, সে ব্যবস্থাও হতে পারে। দরকার নেই, কাল খুব সকাল সকাল যাতে পাই সেই ব্যবস্থাই করবেন। বেশ, তাই হবে। কিরিটি এতক্ষণ চুপ করেছিল, আবার কথা বলল। রঞ্জনবাবু, আপনাকে আমাদের কয়েকটা কথা জিজ্ঞাস্য ছিল। রঞ্জন বোস কিরিটির দিকে চোখ তুলে তাকালো। মনে হলো ভ্রু দুটো কুঁচকে কপালের উপরে যেন বিরক্তির চিহ্ন একটা স্পষ্ট হয়ে উঠেছে রঞ্জন বোসের। বলুন। গতকাল রাত্রে 7:15 থেকে 9:45 পর্যন্ত আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? কোথায় ছিলাম আর কি করছিলাম? না মশাই, আমি অত্যন্ত দুঃখিত, ঠিক মনে করতে পারছি না। মনে করতে পারছেন না? না। ও আচ্ছা, আপনার মামাবাবুকে কেউ ফোনে ডেকেছিল আর আপনি তাকে ডেকে দিয়েছিলেন, সে কথাটা আশা করি মনে আছে আপনার? তা আছে। কে তাকে ফোনে ডেকেছিল মনে আছে আপনার? না। তাছাড়া জানবো কি করে বলুন, আমি তো আর নাম জিজ্ঞাসা করিনি। নাম জিজ্ঞাসা করেননি? না। ছেলে নামে?
পুরুষেরই কণ্ঠস্বর যেন শুনেছিলাম। কি বলেছিলেন তিনি? বিশেষ কিছুই না, কেবল বলেছিলেন মামার সঙ্গে তার বিশেষ কি জরুরি কথা আছে, একবার দয়া করে তাকে ডেকে দিতে। ফোনটা তখন কোথায় ছিল? মামার ঘরেই। ঠিক মনে আছে তো আপনার? তা মনে আছে বই কি। আপনি আপনার মামার পিছনে পিছনে এসেছিলেন তাই না? এসেছিলাম। আপনার মামার সঙ্গে সঙ্গে তার ঘরে ঢুকেছিলেন কি? মামার ঘরে কই না তো। তবে আপনি কোথায় গেলেন? আমি তো আবার ছাদেই ফিরে যাই। না, আপনি ছাদে ফিরে যাননি। ফিরে যায়নি তার মানে? ফিরে যাননি তাই বললাম, কিন্তু কেন যে ফিরে যাননি সে তো আমি বলতে পারবো না, আপনিই পারবেন। তবে কোথায় গিয়েছিলাম আমি সেটা আপনি নিশ্চয়ই জানেন বলেই মনে হচ্ছে। জানি না বলেই তো জিজ্ঞাসা করছি। রঞ্জন বোস অতঃপর চুপ করে থাকে। মনে করে দেখুন, আপনার ঘরেই ফিরে যাননি তো? না। জাননি? না। তাহলে মিস্টার বোস, ওই সময়টা আপনি কি করেছেন, কোথায় ছিলেন, কিছুই মনে নেই বলতে চান? তাই? মনে নেই যখন, আচ্ছা আপনি আসতে পারেন। হ্যাঁ, ভালো কথা। সরমা দেবীকে একটিবার এই ঘরে পাঠিয়ে দেবেন কি? কি বললেন? ভ্রু দুটো কুঁচকে ওঠে রঞ্জন বোসের। বলছিলাম সরমা দেবীকে। দেবী নয়, আপনারা হয়তো জানেন না, সে সামান্য একজন চাকরানি ছাড়া কিছুই নয়। তাই নাকি? তা কথাটা আপনি জানলেন কি করে? আপনি তো কিছুদিন মাত্র এখানে এসেছেন রঞ্জনবাবু। ওর আসল ও সত্যিকারের পরিচয়টা এত শীঘ্র কি করে জেনে ফেললেন বলুন তো? পরিচয়? পরিচয় আবার কি? এভরিবডি নোজ সি ইজ নাথিং বাট আ মেড সার্ভেন্ট ইন দিস হাউস। সামান্য একজন চাকরানি মাত্র এ বাড়ির। কিরিটি আবার হাসলো এবং হাসতে হাসতে বললে, আপনি মনে হচ্ছে যে কারণেই হোক সরমা দেবীর ওপরে তেমন সন্তুষ্ট নন রঞ্জনবাবু। কিন্তু একটা কথা কি জানেন, একজনের ওপর কোনো কারণে আপনি সন্তুষ্ট নন বলেই তাকে অশ্রদ্ধা করবেন, তার সম্পর্কে কটুভাবে কথা বলবেন, সেটাও তো ভদ্রতা নয়। থামুন মশাই, আপনারা দেখছি সব এক দলের। একটা অতি সাধারণ। কিরিটি কিন্তু কথাটা রঞ্জনকে শেষ করতে দিল না। তার আগেই শান্ত অথচ দৃঢ় কণ্ঠে এক প্রকার বাধা দিয়েই বললে, থাক রঞ্জনবাবু, আপনাকে কষ্ট করে তার পরিচয় দিতে হবে না। আপনি দয়া করে একবার বরং মিস চৌধুরীকে বলে দেবেন সরমা দেবীকে যেন একটিবার এ ঘরে তিনি পাঠিয়ে দেন। যান। এক প্রকার যেন ঠেলেই কিরিটি রঞ্জন বোসকে ঘর থেকে বের করে দিল। কিরিটির প্রতি একটা ক্রুদ্ধ দৃষ্টি হেনে রঞ্জন ঘর থেকে বের হয়ে গেল। মিনিট 15 বাদে সরমা এসে ঘরে ঢুকল। সেই শান্ত আত্মসমাহিত চেহারা। বসুন সরমা দেবী। যতদিন না ব্যাপারটার কিনারা হয় মধ্যে মধ্যে হয়তো আপনাকে বিরক্ত করতে আমরা বাধ্য হব। এটা কথা বলছিলাম। রামচরণ বলছিল রঞ্জনবাবু নাকি আপনাকে ঠিক সহ্য করতে পারছে না। কথাটা কি সত্য? শান্ত স্থির দৃষ্টি তুলে তাকালো সরমা কিরিটির মুখের দিকে নিঃশব্দে। বুঝেছি, আপনাকে আর বলতে হবে না। কিন্তু কেন বলেন তো? আপনার প্রতি তার এত বিতৃষ্ণার কারণটা কি কিছু বুঝতে পেরেছেন? আগে তো তিনি আপনাকে কখনো দেখেননি, আপনার সঙ্গে তার কোনো পরিচয় ছিল না। বলতে পারি না। বিমলবাবু নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। ব্যাপারটা আমি বুঝতে পারলেও এতদিন এতটা উগ্র হয়ে দেখা দেয়নি। কিন্তু বুঝেছি, তার মৃত্যুর পর থেকেই। হ্যাঁ, এ বাড়িতে আমার যে আর জায়গা হবে না, তাও তাও বলেছেন উনি। হ্যাঁ, আজই দুপুরে বলেছেন সে কথা। শকুন্তলা দেবী জানেন সে কথাটা? না, তাকে আমি বলিনি কিছু। কিন্তু কেন বলেননি? এ বাড়িতে সব অধিকার তো একমাত্র রঞ্জনবাবুরই নয়, মিস চৌধুরীরও তো সমান অধিকার আছে। সে তারা বুঝবে। আমি তো এ বাড়িতে সত্যিই সামান্য দাসী বই কিছুই নয়। কিন্তু সরমা দেবী, আমি যদি বলি সামান্য দাসী মাত্রই আপনি নন? কি বললেন? হঠাৎ যেন কথাটা বলতে বলতে চমকে তাকালো কিরিটির মুখের দিকে চোখ তুলে সরমা। মেঘে ঢাকা আকাশের গায়ে বিদ্যুৎ চমকের মতোই যেন তার অটুট শান্ত গাম্ভীর্য
মুহূর্তের জন্য খসে পড়ল বলে মনে হলো। হ্যাঁ, আপনি এ বাড়িতে সামান্য দাসী নন। কিরিটি আবার কথাটা উচ্চারণ করে। না না, আমি দাসী, দাসী বই কি, দাসী তো। সরমার কণ্ঠ থেকে শেষের বেদনা সিক্ত কথাগুলো যেন একটা আকস্মিক কান্নার মতোই উচ্চারিত হলো, এবং স্পষ্ট লক্ষ্য করলাম সরমার দু চোখের কোল ছলছল করছে। হ্যাঁ সরমা দেবী, আর কেউ না জানুক, বুঝতে না পারুক, আমি জানি, আমি বুঝতে পেরেছি। যাক সে কথা, আপনাকে শুধু আমার একটা অনুরোধ। অনুরোধ? হ্যাঁ, আমাকে না জানিয়ে এ বাড়ি থেকে আপনি যাবেন না। কিন্তু বলুন, কথা দিলেন। আমি জানি, বুঝতে পারছি বই কি, এখানে থাকা আর একটা দিন আপনার পক্ষে সত্যিই দুঃসাধ্য ব্যাপার। প্রতি মুহূর্তে আপনাকে দুঃসহ অপমান মেনে নিতে হবে, তাও জানি। সব জেনেও কটা দিন এখানে আপনাকে আমি থাকতে বলছি, বিশেষ কোনো কারণ আছে বলেই। কারণ? সরলা কিরিটির দিকে মুখ তুলে তাকালো। হ্যাঁ, কারণ। নচেৎ জানবেন, এখানে এই অপমানের মধ্যে কিছুতেই আপনাকে আমি ধরে রাখতাম না, অনুরোধও করতাম না। সরমা চুপ করে থাকে, কোনো জবাব দেয় না। সরমা দেবী, কিরিটি আবার ডাকে, কয়েকটা মুহূর্ত চুপ করে থেকে। কি? আপনি কি জানেন, কাল রাত্রে পুলিশ বিমলবাবুর ঘরে যে তালাটা দিয়ে গিয়েছিল, সেই তালাটা কেউ ভেঙেছে? ভেঙেছে? হ্যাঁ, ভেঙেছে। যাকে, আরেকটা কথা। কি? শুনেছি বিমলবাবু নাকি ডায়েরি রাখতেন, সে সম্পর্কে আপনি কিছু জানেন? না। আচ্ছা, আজ বিনয়বাবু কেন এসেছিলেন জানেন কিছু? কে? কে এসেছিল? বিমলবাবুর বাল্য বন্ধু বিনায়ক সেন। দেখা হয়নি আপনার তার সঙ্গে আজ কিছুক্ষণ আগে? সরমা চুপ। কিরিটি বলে চলে। জানি আপনার সঙ্গে তার দেখা হয়েছিল, কিন্তু কেন এসেছিলেন তিনি? সরমা তথাপি নীরব। আপনার সঙ্গেই দেখা করতে এসেছিলেন, তাই না? পূর্ববৎ নিশ্চুপ সরমা, সে যেন নিষ্প্রাণ, একেবারে পাথর। কি বলতে এসেছিলেন তিনি আপনাকে? বিমলবাবু সম্পর্কে কোনো কথাই কি? হঠাৎ যেন ভেঙে পড়ল শর্মা। আমি আমি জানি না, আমি জানি না। কথাগুলো বলতে বলতে দু হাতে অকস্মাৎ মুখ ঢাকলো সে। কিরিটি ক্ষণকাল স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল শর্মার মুখের দিকে, তারপর অত্যন্ত মৃদু কণ্ঠে বললে, আচ্ছা, আপনি যেতে পারেন শর্মা দেবী। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।